ফিরলাম আজকের বাংলাদেশে ব্যারিস্টার শাহ মেহের পাটোয়ারি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে রায়ের পরে হরতাল ডাকা এবং সেটি আইনজীবী হিসেবে আপনি কি এটা আসলে একটা আমাদের লতে একটা কথা আছে, ইউ ক্যান নট ইট দ্য কেক এন্ড হ্যাভ ইট এট দ্য সেম টাইম। অর্থাৎ আপনি ডিফেন্ড করব, অ্যাপিল করব, রিভিউ করতে চাচ্ছি বলছি, আবার হরতাল দিচ্ছি, এটা আসলে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তবে হরতালটা মোটামুটি শান্তিপূর্ণ হচ্ছে, এই জিনিসটা অ্যাপারেন্টলি ভালো। সামরিকভাবে যদি আমরা বলি এই যে রায়গুলো হচ্ছে, এই রায়গুলো দেওয়ার ম্যান্ডেট নিয়ে কিন্তু 2008 সালে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আওয়ামী লীগ আসছিল, প্রচুর ভোট পেয়েছিল, প্রচুর আসন, আনএক্সপেক্টেড আসন পেয়েছিল, এবং তারা কিন্তু ওই ম্যান্ডেটের ভিতরে এগুলো শেষ করতে পারেনি। এটা কিন্তু আওয়ামী লীগের বড় ব্যর্থতা। আজকে সেকেন্ড ম্যান্ডেটে এসে তারা এটা করছে এবং বেশি স্পিড আপ হয়েছে রিসেন্টলি। 1 তারিখে ইকোনমিস্টে একটা রিপোর্ট ছাপিয়েছিল, আপনি আমাদের পড়েছেন অনেকেই, প্রথম আলো তো এটা করেছিল। সেখানে ইকোনমিস্ট বলেছিল যে এখন শেখ হাসিনা যুদ্ধাপরাধীর বিচার আর ত্বরান্বিত করবে না, কারণ এটা থেকে পলিটিক্যাল বেনিফিট উনি পাবেন না, এটাকে উনি স্লো ডাউন করে দেবে। ঠিক 1 তারিখে এই রিপোর্টটা হয়েছিল, বাট 2 দিনের মধ্যে দেখা গেল না, ইট ইজ কমপ্লিটলি রং। তো ইটস আনপ্রেডিক্টেবল গভর্নমেন্ট এন্ড আনপ্রেডিক্টেবল পার্টি ইন আ গুড সেন্স। সবচেয়ে প্রেডিক্টেবল হচ্ছে ইকোনমিস্ট পত্রিকা, কারণ তারা হচ্ছে আমাদের দেশের চা দোকানের গল্পই তারা ছাপায় এবং কোনো ধরনের সাংবাদিকতার মান আমাদের ক্ষেত্রে ইকোনমিস্ট কখনোই দেখায় না। তবে আমি একটা জিনিস বলবো, আমি ঠিক 6-7 মাস আগে বা প্রায় 8 মাস আগে এনডিটিভিতে দেখেছিলাম যখন কাদের মোল্লার ফাঁসি হলো, হেডলাইনটা ছিল ইসলামিস্ট একজন নেতাকে ফাঁসি দেওয়া হলো। তো এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি ট্রাম্প। এবং আজকেও আমি দেখলাম ওয়াল স্ট্রিট জার্নাল বলতেছে ইসলামিক অপোজিশন পার্টির একজন নেতাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো, বিবিএ নিউজ এশিয়া বলছে ইসলামিক একজনকে দেওয়া হলো, এবং বিবিসি নিউজ এশিয়াটা খুব খারাপ কথা বলেছে যে 71 সালে মুক্তিযুদ্ধে কতজন মারা গেছে এটাও সন্দেহ দাবিদার। ডেইলি মেইল বলছে বাংলাদেশে ইসলামিস্ট একজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে। দ্য গার্জিয়ান বলতেছে ইসলামিক পার্টি মেম্বারের 2 জন সদস্যকে ফাঁসি অর্ডার দেওয়া হচ্ছে। তো এই যে ইসলামিক শব্দটা ইউজ করছে রাদার দেন ওয়ার ক্রিমিনাল, এটা কিন্তু দুটো দিক মানে টাচ করে। একটা হচ্ছে যারা ইসলামিস্ট তারা ওয়ার ক্রিমিনাল হতে পারে, বা ওয়ার ক্রিমিনাল ইসলামিস্ট হচ্ছে, এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হতে পারে। আরেকটা হচ্ছে সরকার বা আওয়ামী লীগ বা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, যে বাংলাদেশে ইসলামিস্টদের নির্যাতন করা হচ্ছে, আনফেয়ার ট্রায়াল ফেস করানো হচ্ছে, এরকম একটি কথা কিন্তু আমার মনে হচ্ছে। এই বিষয়ে আমার মনে সতর্ক হওয়া প্রয়োজন, বিকজ টার্মটা কখনোই ইসলামিস্ট হওয়া উচিত না, টার্মটা হওয়া উচিত পিওর সিম্পল ক্রিমিনাল অর ওয়ার ক্রিমিনাল। ইসলামিস্ট বোধহয় একটু নেগেটিভ সেন্সই এখন পশ্চিমা গণমাধ্যমগুলি ব্যবহার করছে, যে একটু নেগেটিভ ভাবে ইসলামিক। আচ্ছা, এটা প্রথম থেকে করে আসছে, এটা অবজারভেশন আছে, এটা আজকে যে করেছে তা না, একদম প্রথম থেকে। জামাতের যে অবস্থানটা, যেমন আমরা দেখি যে তারা সমস্ত লিগ্যাল টার্ম কমপ্লিট করে, আবার পাশাপাশি তারা ইসের পরে হরতালও ডাকে, এটা নিয়ে একটু প্রশ্নটা আসছে। আমি যদি দেখি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেখলে কিন্তু জিনিসটা এক ধরনের যৌতিক। কিরকম? আওয়ামী লীগও কিন্তু এটা একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে করার চেষ্টা করছে, সেটা নিয়ে কন্ডিশন আছে, থাকতেই পারে যে কোনো বিচার প্রক্রিয়া নিয়ে। এবং আমরাও দেখবো এই বিচার প্রক্রিয়া চলাকালীন সময় কিন্তু রাজনৈতিক একটা উত্তাপ আমরা দেখি, গণজাগরণ মঞ্চ দেখি, আওয়ামী লীগের মিছিল দেখি। তো তাদেরটা যদি এক সেন্সে জায়েজ হয়, তাদেরটা হচ্ছে যেহেতু সরকার তারা হরতাল ডাকতে পারে না, তারা অন্যভাবে গভর্নমেন্টের প্রোটেকশনে তারা মিছিল মিটিং করে, বিভিন্ন রকমের করার চেষ্টা করে। আর জামাত যেহেতু গভর্নমেন্ট প্রোটেকশন পাচ্ছে না, তারা পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে তারা হরতাল ডাকে। এটা হচ্ছে আপনি যেভাবে দেখেন আর কি। কিন্তু এটা ওইভাবে করতে পারতো না যদি না সরকার ওই ধরনের প্রোটেকশন দিয়ে ওই গ্রুপগুলিকে সক্রিয় না রাখতো। তাদেরটা যদি আপনি অ্যালাউ করেন, তাদেরটা কিন্তু আপনার ওইভাবে দেখতে হবে যে এটা গণতন্ত্রের রাইটস। আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে আসলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তো ক্ষমতায় আছে, যেভাবেই বলি আমরা, এবং ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আইন হয়েছে, ফাঁসি হচ্ছে, সবই হচ্ছে। ঠিক এই অবস্থায় আসলে শাহবাগ কতটা প্রয়োজন ছিল বা আছে, হ্যাঁ দেশের একটা ইয়াং গ্রুপ এটাকে করেছে, খুব ফাইন, কিন্তু আসলে একটা ট্রাইব্যুনালে যখন রায় হচ্ছে আর তখন বাইরে মিছিল হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টকে প্রশ্নও দিচ্ছে না, সেটা দিচ্ছে না হয়তো, এখন সেটা দিচ্ছে না। তো তখন কিন্তু আসলে ওই রায়টাকে নিয়ে একটা কথা বলার সুযোগ থেকে যাচ্ছে, যে আউটসাইড এক্সটার্নাল একটা প্রেসারে এই রায়টা দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ কিন্তু এই কথাটা বলবে। আরেকটা জিনিস হচ্ছে, একদিকে শাহবাগ আরেকদিকে হেফাজত। তো কেউ কি চেষ্টা করছে আমাদের দেশটাকে দুটো ভাগ করতে? আমাদের আদর্শ তো একটাই। আমি দুটো ভাগ প্রসঙ্গে আসলে সাকিব ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। তার আগে আমি অপুদি আপনার কাছে জানতে চাইছি যে মাননীয় প্রধানমন্ত্রী আবুধাবি সফর করলেন মিডল ইস্ট সফরের একটি অংশ হিসাবে, কিন্তু আমরা জানি যে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আছেন, তাকে এই সফরের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট করা হয়নি কেন? এবং আমরা কি জনগণ জানতে চাইতে পারি যে তিনি তো আসলে কোনো ধরনের উপদেশই দিচ্ছেন না, তিনি কেন আসলে মন্ত্রিসভার সমান মন্ত্রীদের সমান বেতন টেতন নিচ্ছেন কেন? কারণটা কি আসলে? না, আমি এটাতে আসবো, এর আগে আরো কিছু একটু দেখেন, মানে যেটা বলো হরতাল প্রসঙ্গে যে কথাগুলো আসলো, হরতালের আমরা তো দেখেছি যে আজকে জামাত হরতাল ডাকছে এই যুদ্ধাপরাধীদের রায়ের এগেইনস্টে, কিন্তু এটা তো জামাত আগে ডাকেনি, আগে তো ডেকেছে বিএনপি।
আমরা দেখেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সময়ে বিএনপি হরতাল ডেকেছিল, ঈদের সময় হরতাল ডেকেছে, স্বাধীনতা দিবসের আগে হরতাল ডেকেছে এবং জামাতকে না, না, এটা ভুল সমর্থন কথা। দিয়েছে, সালাউদ্দিন কাদের ডেকেছে, চৌধুরীর সমর্থন সময় দিয়েছে। একটা বিক্ষোভ না মিছিলে না না, সমর্থন, বিক্ষোভ সমাবেশ ছিল। জামাত তথ্যটা ডেকেছে, সঠিক না বিএনপি দিদি। সমর্থন দিয়েছে এবং নাশকতা করেছে এবং বিএনপি নির্দেশনা দিয়েছে। দিদি, তো আপনি এটাকে আজকে জামাত করেছে এটা বললে হবে না, এটা শিখিয়েছে বিএনপি এবং তারা বসে না, বসে আমার মনে হয় যে তামাশা এটা দেখছে। বিএনপির প্রতি একটু অতি ইয়া হলো। আপনি যদি একটু বলতেন যে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীকে এটা উপদেশ দিচ্ছেন না? উপদেশ যে দিচ্ছে না সেটা তো আমরা সমস্যা বলতে হচ্ছে- পারি না। আমরা আবার পরে শুনেছি যে এশা সাহেবের কাছে শুনেছি যে এই বিষয়ে তাকে কোনো কিছু জানানো হয়নি। নিশ্চয়ই এশা সাহেবের উপদেষ্টা এখানে আছেন, তিনি কিছু বলতে পারবেন কিনা আমি জানি না। মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা না, না। এই সফরের সঙ্গে নাই কেন, স্বামী ভাই যদি একটু সেটা বলতেন। আসলে আমিও বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে উনি সফর সঙ্গী হলে অবশ্যই বাংলাদেশ কিছু বেনিফিট হতো, কারণ মধ্যপ্রাচ্যের এই শাসকদের সাথে ওনার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আছে, সেটা আমি নিজেই অভিজ্ঞতা আছে। আমার মনে হয় যে এই বিষয়টা শুনবো। সাকিব ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হেফাজত এবং শাহবাগ এই দুটির মাধ্যমে বাংলাদেশকে দ্বিধা বিভক্ত একটি সমাজে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, এরকম কেউ কেউ বলছেন, আপনি কি বলবেন? হেফাজত এবং মানে শাহবাগ এই বিভক্তি, কিংবা আরো একটু বড় করে বললে যে এখন অনেক জায়গায় আমরা শুনতে পাই যে মুক্তিযুদ্ধ বনাম ইসলাম, এইরকম একটা বিভাজন এখানে তৈরি হচ্ছে। এই জায়গাটা আমরা মানে আমি যেভাবে দেখি, কিংবা আমরা আমাদের দল থেকে যেভাবে দেখি, সেটা হচ্ছে যে আমি যেটা শুরুতে আমার বক্তব্যে বলার চেষ্টা করেছিলাম যে যখন মুক্তিযুদ্ধ বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়, সেটা খুব খণ্ডিত আকারে বলা হচ্ছে। ওটা কেবলমাত্র যেন কতগুলো ক্রিমিনালের বিচারের সাথেই কেবল যুক্ত। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, কিংবা মুক্তিযুদ্ধের যে একটা উৎপাদনশীল অর্থনীতির আকাঙ্ক্ষা, একটা মানবিক সংস্কৃতির আকাঙ্ক্ষা, এই সবকিছু যেন মানে আর এর মধ্যে কোনো আলোচ্য বিষয় নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনার কথাও কিন্তু খুব খণ্ডিত হাজির হচ্ছে, এবং তার মধ্যে মুক্তিযুদ্ধ অনেক কমই হাজির আছে। একইভাবে যারা আজকে ইসলামের কথা তুলছেন, তাদের মধ্যেও কিন্তু কোনো ইসলাম নাই। ইসলাম তো আপনি যদি আধ্যাত্মিক অংশ বাদ দেন, জাগতিক যে প্রশ্ন, ইনসাফের প্রশ্ন নিয়ে কথা বলে, আজকে কোন ইসলামিক দল বাংলাদেশে কোন ইনসাফের প্রশ্নে দাঁড়িয়েছে? এবং যে হেফাজতে ইসলামী এখানে দাঁড়িয়েছিলেন, তারাই বা বাংলাদেশে কোন ন্যায় বিচার কিংবা ইনসাফের পক্ষে দাঁড়িয়েছেন? কাজে ইসলাম নিয়ে যে জিনিসটা আলোচনা হচ্ছে, এটা আসলে মূলত বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি দেখি, আসলে ভারত প্রশ্নটাকে মোকাবেলা করার একটা হাতিয়ারে পরিণত হয়েছে। কিন্তু ভারত প্রশ্ন মোকাবেলা করার আমি যে কথাটা বলবো, যে ভারত আমাদের জন্য একটা বাস্তবতা। ভারত শক্তিশালী রাষ্ট্র, এবং বাংলাদেশের ক্ষেত্রে তাদের অনেক নীতি আধিপত্যমূলক, তাদের অনেক নীতি আমাদের জনগণের বিরুদ্ধে যায়, এবং যার ফলে স্বাভাবিক কারণেই একটা বিক্ষোভ বাংলাদেশের মানুষের মধ্যে ভারত প্রশ্নে আছে। 1971 সালে কিন্তু আমরা একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্রের দাবি করেছিলাম, এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র মানে হচ্ছে আমাদের অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্কের নিরিখে আমাদের আত্মমর্যাদা অটুট থাকবে। সেই জায়গাটা ভারত প্রশ্নে এসে যখন দুর্বল হয়ে পড়ে, যখন ভারতের আধিপত্যের মধ্যে আমরা অবস্থান করি, তখন জনগণের মধ্যে একটা বিক্ষোভ দানা বাঁধে। এটা বাংলাদেশের ইসলামী দলগুলো, জামাত ইসলামী সহ এবং বিএনপি, তারা একটা সাম্প্রদায়িক অবস্থান থেকে এটাকে কাজে লাগায়। কিন্তু আমরা চেয়েছিলাম যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ভিত্তি থেকেই কিন্তু আজকে আত্মমর্যাদার প্রশ্নের জায়গা থেকে ভারতের সাথে একটা আমাদের মর্যাদাপূর্ণ সম্পর্ক, সেটা সেই যে ফাঁক, সেই যে গলদের জায়গা, সেই গলদের জায়গায় কিন্তু রাজনৈতিকভাবে এখানে ব্যবহৃত হচ্ছে। মোদ্দা কথা, আমি আবার ফিরে আসি যে মুক্তিযুদ্ধ নিয়ে যারা আজকে প্রধানত মানে ক্ষমতা ধরে রাখতে চাইছেন, তাদের মধ্যে মুক্তিযুদ্ধ ব্যাপারটা আমরা সামান্যই দেখতে পাচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচার ছাড়া তাদের মুক্তিযুদ্ধের চেতনার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না। অন্যদিকে ইসলাম কিংবা এমনকি ভারত প্রশ্ন নিয়ে যারা আজকে নিজেদের সার্বভৌমত্বের কথা অনেক সময় বলেন, তাদের মধ্যেও কিন্তু এর সামান্যতম ছিটেফোঁটা নাই। এবং ভারত প্রশ্নে এই জায়গাগুলো আমরা এই বিএনপি সহ জামাতের গত কয়েক বছরে তাদের বক্তব্য অবস্থানগুলো আপনারা দেখতে পাবেন। আমি একটু জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমি এর আগে একটু মানে 10 সেকেন্ডে বলে নিয়ে আগে ইলেকট্রিসিটি নিয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের পরের দিন আমরা দেখলাম যে তৌফিক আলাহি সাহেব এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্লাস সচিব মহোদয় একটা প্রেস ব্রিফিং করেছিলেন বিদ্যুতের অবস্থা জানার জন্য। তো ওখানে আমি শুনছিলাম যে ওখানে বিদ্যুৎ মন্ত্রী বলার চেষ্টা করলেন যে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আমার প্রশ্ন, যেখানে 500 মেগাওয়াটের উপরে বোধহয় বিদ্যুৎ ইন্ডিয়া থেকে আমদানি করা হচ্ছে, তাহলে ঘাটতি শব্দটা কিভাবে তাহলে প্রয়োগ করা হবে? আপনারা আমদানি করছেন বলছেন ঘাটতি নেই। আমরা যখন খাদ্য ক্ষেত্রে ঘাটতি নেই বলি, তখন আমদানি করতে শস্য ধরেই আমরা ঘাটতি নেই এটা বলি, এতে অসুবিধা নাই। কারণ আমরা জানি বাংলাদেশে এখনো 40% লোক বিদ্যুতের বাইরে।
সেখানে যদি আমরা বলি বিদ্যুতের ঘাটতি নেই, মানে এটা হচ্ছে মানে একটা যোগ শব্দ সেঞ্চুরিতে চলে যায়। 40% লাইক বিদ্যুৎ কভারেজের বাইরে না পারা যায়। আমি আপনার সাথে আসলে এই বিষয়ে আলাদা করে নিশ্চয় কথা বলবো, কিন্তু এইটা আপনি না, যদি আপনি যেটা বলছিলেন রাজনৈতিক যে সাকিব ভাই যেটা তাহলে বলার আমরা একটা চেষ্টা বিরতি করছেন- নিয়ে আসি পারা যায়। আচ্ছা, বিরতি পরে আপনি এটা বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।